আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার আলোচনা শুনবার জন্য স্বাগতম। আজকে আমি মূলত কথা বলবো সজীবদের জয়ের একটি বিষয়কে সামনে রেখে, তথা কয়েকদিন পূর্বে আমরা দেখেছিলাম সজীবদের জয় আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরাতে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে বেশ কিছু বিষয় তিনি এনেছেন। তবে আল জাজিরার পক্ষ থেকে তাকে যেই প্রশ্নটা করা হয়েছিল যে আপনার মা বিক্ষোভ দমনে সরাসরি গুলি করতে বা মারণাস্ত্র ব্যবহার করতে অনুমতি দিয়েছিলেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন যে তার মা এই ধরনের কোনো নির্দেশনা দেননি, বরং বিবিসি এবং আল জাজিরাতে যেই অডিওটি শোনানো হয়েছে সেটা ছিল সন্ত্রাসীদের দমনের জন্য শেখ হাসিনার একটি নির্দেশনা, সেটাকেই কাটছাট করে বিক্ষোভ দমনের জন্য ব্যবহার করা হয়েছে, যেটা একেবারেই অসত্য। তো সজীবদের জয়ের এই বক্তব্যটা কতটা যুক্তিযুক্ত, কতটা সত্য, সেটা নিয়েই আজকে প্রথম আলোতে একটি নিউজ হয়েছে। কলাম লিখেছেন আন্তর্জাতিক কলামিস্ট ডেভিড বার্গম্যান। তিনি যেই কলামের সূচনা করেছেন এভাবে: হাসিনা বিক্ষোভকারীদের গুলি করার নির্দেশ দেননি, জয়ের এই বক্তব্য বা দাবি কতটা সত্য। তো উনি ভিতরে বেশ কিছু বিষয় নিয়েছেন, যেমন আল জাজিরা দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্চালক শ্রীনিবাসন জৈন একটি গুরুতর প্রশ্ন নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীবদের জয়ের মুখোমুখি হন। প্রশ্নটি ছিল একটি ফাঁসা অডিও কথোপকথন নিয়ে। জয়ের দাবি তার মা কোনো হুকুম প্রদান করেননি, কিন্তু এই ফোন আলাপের রেকর্ড জয়ের দাবির বিপরীতে। জৈন সরাসরি প্রশ্ন করেন, তিনি বলেন, আপনি যখন বলেন আপনার মা কোনো নির্দেশ দেননি, তখন আপনি কি আল জাজিরার প্রতিবেদন, বিবিসির প্রতিবেদন এবং সেই প্রচারিত রেকর্ডগুলোর কথা দেখেছেন, যেখানে শোনা যায় আপনার মা বলেছেন তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমোদন দিয়েছেন? তিনি অর্থাৎ শেখ হাসিনা বলেন, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন এখন লিথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। এর জবাবে সজীবদের জয় জোরালোভাবে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আল জাজিরা ও বিবিসি দুটি ওই ক্লিপটির খণ্ডিতাংশ ব্যবহার করেছে, ফলে অর্থ বিকৃত হয়েছে। জয়ের ভাষায় বলেন, তিনি বিক্ষোভকারীদের গ্রেফতারের নির্দেশ দেন এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষার জন্য অস্ত্রধারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমতি দেন। জয় আরও দাবি করেন, তার মায়ের এই নির্দেশ কেবল সহিংস বিক্ষোভকারী, সশস্ত্র বিক্ষোভকারী ও সন্ত্রাসীদের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। তো এর ভিতরে তাহলে কোন ব্যাখ্যাটি সঠিক? এখানে ব্যাখ্যা নিজে উনিই দিচ্ছেন, অর্থাৎ ডেভিড বার্গম্যানই ব্যাখ্যা দিচ্ছেন। এই প্রশ্ন কেবল কথার কথা নয়, কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা অন্তত আংশিকভাবে এই কথাগুলো কিভাবে ব্যাখ্যা করা হয় তার উপর নির্ভর করে। অর্থাৎ এই যে মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ শেখ হাসিনা দিয়েছেন, এই কথাটার উপরে ভিত্তি করেই মূলত এই বিচার অনেক বড় একটা অংশ জুড়ে আছে, এই বিষয়টা উনি বলেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, আইসিটির অন্যান্য প্রায় সবগুলো বিচারের জন্য বিষয়টি খুবই প্রাসঙ্গিক। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে আরও যতগুলো মামলা আছে, প্রত্যেকটা মামলার ক্ষেত্রেই এই রেকর্ডটা কিন্তু জরুরি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকবে। অতএব এই রেকর্ডটা যদি সরাসরি আন্দোলনকারীদের বিরুদ্ধে না হয়, তাহলে কিন্তু সব বিচার নিয়েই প্রশ্ন করা সম্ভব। এজন্যই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনাটা। এখন মূল কথোপকথন কি ছিল? যেহেতু জয় বলেছে খণ্ডিতাংশ, তাহলে পুরা কথাটা কি ছিল সেটাও এখানে এনেছে। যে রেকর্ডটি নিয়ে আলোচনা হচ্ছে সেটি 2024 সালের 18 জুলাই রাত আনুমানিক 10টার দিকে শেখ হাসিনা ও দক্ষিণ ঢাকার সাবেক মেয়র ফজলে নূর তাপসের মধ্যে হওয়া একটি ফোন আলাপ। ফজলে নূর তাপস সম্পর্কে শেখ হাসিনার ভাতিজা হন। কথোপকথনের শুরুতে দুজন আওয়ামী লীগ নেতা সন্ত্রাসীদের দ্বারা সম্পত্তিতে হামলার কথা বলেন। তাপস বলেন, জাতীয় সচিবালয়ে এবং আবাহনী ক্লাবে হামলা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন আরও কিছু সংবেদনশীল বাসাবাড়িতে আক্রমণ হতে পারে। এর জবাবে শেখ হাসিনা বলেন, তিনি সব ধরনের জমায়েত ছত্রভঙ্গ করার ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু তাপস সতর্ক করে বলেন, ওদের রাতে মনে হয় আরও অনেক কিছু পরিকল্পনা আছে। এরপর তিনি জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী কি সেনাবাহিনী নামানোর মতো সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার কথা বলছেন কিনা। শেখ হাসিনা বলেন, সেনাবাহিনী নামানোর প্রয়োজন নেই, তবে তিনি জানান তিনি সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন এবং সেনাবাহিনী রেডি আছে। পাশাপাশি তিনি বলেন, আরও কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে ড্রোন দিয়ে আকাশ থেকে ছবি তোলা এবং হেলিকপ্টার ব্যবহার। এরপর শেখ হাসিনা বলেন, তিনি সবগুলিকে অ্যারেস্ট করতে নির্দেশ দিয়েছেন। তিনি জানান, একাধিক সংস্থাকে বলা হয়েছে যে যেখান থেকে যে কয়টা পাইবা ধইরা ফেলো। এরপর তাপস বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জানিয়েছেন
যে ওরা এখন মোহাম্মদপুর থানার দিকে এগোচ্ছে। এর জবাবে শেখ হাসিনা বলেন সেখানে র্যাব পাঠানো হোক। ঠিক এই জায়গাতেই তিনি সেই বহুল আলোচিত কথাগুলো বলেন, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন এখন লিথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। এরপর সাবেক প্রধানমন্ত্রী বলেন এর আগে তিনি এমন নির্দেশ দেননি, তিনি এতদিন বাধা দিয়ে রাখছিলাম এবং তিনি ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সেফটির কথা চিন্তা করেছেন। এতে তাপস বলেন না, রাতে স্টুডেন্ট না, রাতে হলো ওরা সন্ত্রাসী। এরপর শেখ হাসিনা আবার অবকাঠামোর ক্ষয়ক্ষতির কথা বলতে শুরু করেন। তিনি বলেন সব জায়গায় আগুন, বিআরটি বিটিআরসি বন্ধ করে দিছে, পুরাইয়া দিছে, বিটিভি পুরাইয়া দিছে, এখন তো ইন্টারনেট বন্ধ, সব পুরাইয়া দিছে, এখন চলবে কিভাবে, তথা এখন আন্দোলন কিভাবে করবে সেই প্রশ্নও তিনি করেন। কথোপকথনের শেষ দিকে তাপস সতর্ক করেন যে ওরা রাতে মনে হয় আরো ব্যাপক আক্রমণ করবে। শেখ হাসিনার দুর্যোগ ব্যবস্থাপনা অফিসে আগুন দেওয়ার কথা উল্লেখ করেন। আর তাপস বলেন বনানী বা গুলশানেও হামলার সম্ভাব্য লক্ষ্য থাকতে পারে। ব্যাখ্যা, এখন উনি মূল ব্যাখ্যায় চলে আসছেন। যদি ফোনালাপটি আলাদা করে পুরো প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্নভাবে বিবেচনা করা হয়, অর্থাৎ এই ফোনালাপের পরে কোনো নতুন কোনো ঘটনা ঘটেনি, শুধু এইখানেই ক্ষান্ত, ফোনালাপটা বিচ্ছিন্ন, সেই ক্ষেত্রে কি ব্যাখ্যা হতে পারে সেটা উনি আনছেন। এখন যদি ফোনালাপটি আলাদা করে পুরো প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্নভাবে বিবেচনা করা হয়, তাহলে সজীবদের জয়ের যুক্তির মতো করে এভাবে ব্যাখ্যা করা অযৌক্তিক নয় যে শেখ হাসিনা এখানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যে অনুমতির কথা বলেছেন তা মূলত অগ্নিসংযোগ ও সম্পত্তির উপর সহিংস হামলায় জড়িত ব্যক্তিদের জন্য প্রযোজ্য ছিল, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের জন্য নয়। অর্থাৎ এরকম ব্যাখ্যা টানা যেতে পারে যদি এর পরে আর কোনো ঘটনা না ঘটত। কারণ এই বক্তব্য দেওয়ার আগে পুরো কথোপকথনের মূল বিষয় ছিল বিভিন্ন ভবনে হামলা প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ। ঠিক আগ মুহূর্তে তাপস বলেছিল ওরা যার মাধ্যমে সেই সন্ত্রাসী বোঝানো হচ্ছে বলে মনে হয় মোহাম্মদপুর থানার দিকে এগোচ্ছে, এতে একটি সহিংস হামলার আশঙ্কার ইঙ্গিত এমন বোঝাতে চাচ্ছিলেন তাপস, তেমনই মনে হয়। এটা একটা ব্যাখ্যা। এরপরে তিনি আরেকটি ব্যাখ্যা দাঁড় করেছেন যে বৃহত্তর প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি তাহলে এই বিষয়টা ভাবার কোনো সুযোগ নেই। সেটা কি? তবে ফোনালাপটির এই ব্যাখ্যা মেনে নিলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৎকালীন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যে সাক্ষ্য দিয়েছেন এবং মাঠ পর্যায়ে যেসব ঘটনা ঘটেছে সেগুলো শেখ হাসিনা নির্দেশের প্রকৃত ব্যাপ্তি ও প্রভাব বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ তিনি যে সরাসরি দমনকারীদের বা ছাত্রদের উপরেই এই মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন সেগুলি মূলত আব্দুল্লাহ আল মামুনের সাক্ষী, এবং পরবর্তীতে 18 তারিখের পরে যে ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনা এটা মোটামুটি নিশ্চিত হওয়া যায়। আইজিপি আদালতকে জানান 18 জুলাই অর্থাৎ যেদিন শেখ হাসিনা ও তাপসের মধ্যে ফোনালাপটি হয়েছিল সেই দিনই শেখ হাসিনা বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। তিনি আদালতে বলেন ষষ্ঠ মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমাকে ফোন করে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমনের জন্য সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। সে সময় আমি পুলিশ সদর দপ্তরে ছিলাম এবং অতিরিক্ত ডিআইজি প্রলয় জোয়ারদার আমার সামনেই উপস্থিত ছিলেন। আমি যখন প্রধানমন্ত্রীর এই নির্দেশ প্রলয় জোয়ারদারকে জানাই তখন তিনি আমার পক্ষ থেকে বের হয়ে ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ সারা দেশে এই নির্দেশ পৌঁছে দেন। এই নির্দেশটি দেওয়া হয় 18 জুলাই 2024 তারিখে এবং ওই দিন থেকেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার শুরু হয়। অর্থাৎ সেদিন থেকেই ছাত্রদের দমনের জন্য প্রাণঘাতী অস্ত্র শুরু হয়। দেখা যাচ্ছে আইজিপি সম্ভবত সেই একই অনুমতির কথা বলেছেন যার উল্লেখ শেখ হাসিনা তার ফোনালাপে করেছিলেন। মানে এটা একেবারেই কানেকশন আছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হলো এই অনুমতি দেওয়ার আগে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শুধু একজন ছাত্র আন্দোলনকারী আবু সাইদের মৃত্যু হয়েছিল। অর্থাৎ এই নির্দেশ দেওয়ার আগে শুধুমাত্র আবু সাইদের ছাড়া আর কারো মৃত্যু পুলিশের হাতে হয়নি। ওই দিনের বাকি মৃত্যুগুলো পুলিশের কারণে নয় বরং আওয়ামী লীগ কর্মীদের আক্রমণে ঘটেছে বলে মনে হয়। কিন্তু 18 জুলাইয়ের পর সবকিছু বদলে যায়। ধারণা করা যায় নতুন নীতি অনুমোদনের পরই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে 50 জনের বেশি মানুষ নিহত হন সেদিন। এরপর 19 জুলাই প্রায় 200 মানুষ নিহত হন। 20 জুলাই 70 জনের বেশি মানুষ প্রাণঘাতী আঘাতে মারা যান এবং 21 জুলাই 20 জনের বেশি মানুষ নিহত হন। শুধু তাপসের সঙ্গে এই ফোনালাপটি বিবেচনা নিলে শেখ হাসিনা ঠিক কি নির্দেশ দিয়েছিলেন তা পুরোপুরি স্পষ্ট হয় না, কিন্তু ফোনালাপের বাইরে যেসব প্রমাণ আছে সেগুলো শক্তভাবে বোঝায় যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ তার সিদ্ধান্তের মধ্যেই ছিল।
এমনকি যদি শেখ হাসিনাকে সুবিধা দিয়েও ধরা হয় এবং বলা হয় যে অর্থাৎ শেখ হাসিনার ফেভারে গিয়েও যদি ব্যাখ্যা আমরা দাঁড় করাইতে যাই, এটাই উনি বোঝাইতে যাচ্ছেন যে এমনকি যদি শেখ হাসিনাকে সুবিধা দিয়েও ধরা হয় এবং বলা হয় যে তিনি কেবল সন্ত্রাসীদের বিরুদ্ধেই এই নির্দেশ দিতে চেয়েছিলেন যেমনটি জয় দাবি করেন, তবু বাস্তবে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ওই নির্দেশকে সাধারণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমতি হিসেবে নিয়েছিলেন। অর্থাৎ সেই ক্ষেত্রে বুঝবো যে প্রশাসন বা পুলিশ ভুল বুঝেছিলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভুল সংশোধন করতে বা নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সংযত রাখতে শেখ হাসিনা পরবর্তীতে কোনো পদক্ষেপ নেননি। তার মানে এটাই প্রমাণ করে যে শেখ হাসিনা যে নির্দেশ ছাত্রদের দমনের জন্য দিয়েছিলেন, ছাত্রদেরকে মারার জন্য এই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে বলেছিলেন, এটা স্পষ্ট, এটা বার্গম্যানের বক্তব্য। তো এই বিষয়টা নিয়েই মূলত আমার আজকের আলোচনা ছিল। আমি আজকে নিজের থেকে খুব বেশি মতামত দেওয়ার সুযোগ নেই, যেহেতু আমি একজন আন্তর্জাতিক বিশ্লেষক, তার বিশ্লেষণটাই আলোচনা করলাম। তো আমি আজকে চাচ্ছি আপনাদের মতামত জানতে, সেজন্য মতামত বক্স অবশ্যই কমেন্ট বক্স খোলা রাখলাম। আপনাদের মতামত দেখতে চাই, যে কোনো অ্যাঙ্গেল থেকে মতামত করুন এবং আপনাদের মতামত অবশ্যই আমি গুরুত্ব সহকারে পরবর্তীতে আলোচনা করব এবং পড়ার চেষ্টা করব এবং আপনাদের জবাবও দেব। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।